নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, আমি তুষার ভট্টাচার্য। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল, যেটার আমি নতুন নামকরণ করলাম। সোশ্যাল মিডিয়াস থেকে নাম পরিবর্তন করে স্টেট স্পিক্স করলাম। গতকাল থেকেই আমি স্টেট স্পিক্সে ছবি আপলোড করছি, ভিডিও আপলোড করছি আপনাদের জন্য। ভালো লাগলে শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আজকে বিষয় হচ্ছে ঘোলা জলে মাছ ধরা। এটা একটা বাংলা প্রবাদ বাক্য, কিন্তু আজকের দিনে এই ভোটের মরশুমে দেখা যাচ্ছে যে ঘোলা জলে মাছ ধরার বিষয়টি কোনো দলই ছাড়ছে না। যেমন ধরুন, প্রথমে বিজেপির কথা দিয়ে শুরু করি। বিজেপি দলটি প্রথমে যখন ভোট শুরুর দিকে প্রচারে আসলেন, অমিত শাহজি এসে বললেন বাংলায় 35টি সিট আমরা চাই এবং পাব। ঠিক আছে, ভালো কথা। 42টা আসনের 35টা সিট, ভালো কথা। পরবর্তীকালে শেষ দফার দিকে যখন ভোট এগিয়ে এলো, ষষ্ঠ দফা শেষ হয়ে গেল, সপ্তম দফা শুরুতে অমিতজি আবার এলেন, এসে বললেন 30টা চাই, আমাদের সিট হবে 30টা, 30। টিএমসি শুরুতে 42-এ 42, ষষ্ঠ দফা পর্যন্ত 42-এ 42। সপ্তম দফা প্রচারের শুরুতে নেমে কোথায় চলে আসলো তা বলার অপেক্ষা রাখে না। ডায়মন্ড হারবারে একটি সভাতে অভিষেক ব্যানার্জি বললেন 33টা সিটের মধ্যে 23টা সিট আমরা পেয়ে গেছি, মানে ওনারা জেনে গেছেন যে পেয়ে গেছি। হ্যাঁ, আমরা বুঝি যে কর্মীদের মনোবল চাঙ্গা করতে গেলে এরকম কিছু কথা বলতে হয় নেতাদেরকে, কারণ কর্মীদের মনোভাব যদি ভেঙে যায়, যেটা টিএমসি দলের প্রায় 60-70% কর্মীদের মধ্যেই দেখা যাচ্ছে, আমরা উপলব্ধি করতে পারছি যে তাদের অবস্থা, মনের অবস্থা খুবই খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর 9টা সিটের বাকি, একমাত্র বামপন্থীরাই কিছু বলেনি। তারাও বলেছেন যে আমাদের বৃদ্ধরা গাভাস্কার, বৃদ্ধ বলতে তারা গাভাস্কার সম্বন্ধে তুলনা করেছেন যে গাভাস্কাররা এখন প্যাভিলিয়নেই থাকবে, আমরা নতুন প্রজন্ম, আমরা দেখছি, চেষ্টা করছি। এদিকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটি সভাতে বলেই বসলেন যে সিপিএম এবং বিজেপি নাকি আসন রফাতে চলে গেছে। এরা বলছে যে দমদম এবং বরানগর উপনির্বাচন, এই দুটোই নাকি সিপিএম নাকি বিজেপির হাতে তুলে দেবে। সিপিএমের ভোটাররা সব নাকি মানে বাম রামে ভোট দেবে। বিষয়টা এরকম ব্যাখ্যা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। জানি না তিনি কোন সোর্স থেকে পেয়েছেন বা কিভাবে হয়েছে, সেটিং ফেটিং অনেক কথাই তিনি বলেছেন। এবার দেখুন, ঘোলা জলে মাছ সবাই ধরছে, কেউ বলতে পারছে না যে একটি দল বিজেপি, এই দলটি চেষ্টা করছে যে আগামী দিনে সরকার গঠন করার প্রক্রিয়া কিভাবে করা যায় তার উপরে লোকসভা নির্বাচনটা কিন্তু তারা পাখির চোখ হিসাবে দেখছে। ধরেই নিলাম যে তারা অমিত শাহজির কথা মতো 30টা আসনই পেলেন, কথা মতো। এটা আমার কথা নয়, আমি কখনো বলছি না যে কটা পাবে, আমি কোনো প্রেডিকশনেও যাচ্ছি না, কিন্তু নেতাদের কথা অনুযায়ী আমরা ধরেই নিলাম যে 30টা আসন পেল, বিজেপি পেল। আর তাহলে থাকলো বাকি কটা, 12টা আসন। তা 12টার মধ্যে টিএমসি আছে, কংগ্রেস আছে, বামপন্থীরা আছে। এবার বামপন্থীরা নিজেরাও বলছে আমরা নিদেন পক্ষে 5টা আসন পাবো। টিএমসি 42-এ 42, কংগ্রেসের 2টো আসন বর্তমানে আছে, একটা বহরমপুর, একটা মালদা দক্ষিণ। এবার তাহলে কতগুলি আসন লাগবে?
এই সবাইয়ের যদি মিট আপ করতে হয়, তার মানে কোনো দলেরই কনফিডেন্স লেভেলটাই নেই যে আমরা এতটা কাজ করেছি, এতটা খেটেছি, তার বিনিময়ে আমরা এটা পেতে পারি বা আমাদের পাওয়া উচিত, আমাদের জনগণ আমাদেরকে সমর্থন করবে, সেই কনফিডেন্স লেভেলটাই নেই। ঘেটে ঘ হয়ে গেছে সব ঘেটে ঘ। আজকে বিজেপি বলুন, টিএমসি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, গত পরশুদিন একটা সমীক্ষা বেরিয়েছে, ন্যাশনাল চ্যানেলগুলিতে ভাইরাল হয়েছে, সেটাতে দেখলাম যে বিজেপিকে পশ্চিমবাংলায় তারা 26টা আসন দিয়েছে, কংগ্রেসকে 2টো দিয়েছে, সিপিএমকে 1টা দিয়েছে। তাহলে 26 আর 3, 29টা আসন চলে গেলে 13টা আসন থাকছে হচ্ছে টিএমসির। এই যদি ফলাফল হয় তাহলে দলগুলির বিশ্বাসযোগ্যতাটা কোথায়? হ্যাঁ, বিজেপি অনেক 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 সাকসেস, 18 থেকে 26 চলে যাওয়া, যদি আমি ওই সমীক্ষার কথাটাই ধরে নিই, তাহলে 18 থেকে 26-এ চলে যাওয়াটাও কিন্তু কম ব্যাপার নয়। এবং আগামী দিনের ভোটে, 2026-এর ভোটে এর প্রভাব কিন্তু বিজেপি এর ফসলটা তুলতে পারবে ঘরে, আশা করা যায়। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে এলাম, বললাম, যা খুশি বলে দিলাম, বাংলার যে ঐতিহ্য, কোনো দলই সেটাকে মেনটেন করে না। তারা পালসই বোঝে না, বাঙালির পালসটাই বোঝে না, ভোটারদের পালসই বুঝতে পারছে না। চিৎকার করছে আমি 35টা পাবো, আমি 42টা পাবো, আমি 17টা পাবো, আমি এই পাবো, ওই পাবো। কী তাহলে দল করছি আমরা? যদি সেই জায়গাটায় যেতে না পারি, আমাদের যদি সেই পরিকাঠামোই না থাকে, আমাদের যদি বুথ লেভেলগুলি স্ট্রং না থাকে, আমাদের যদি সমালোচনা করার মতো জায়গায় আমরা না যেতে পারি, আলোচনা করার জায়গায় আমরা না যেতে পারি, তাহলে এই দলগুলির কিভাবে তারা আগামী দিনগুলি করবে? যেটা আমরা দেখলাম যে লাস্ট 12-13 বছর ধরে, এবং বামফ্রন্ট আমলে লাস্ট 10 বছর, মানে মোটামুটি 2 দশক বাঙালি কিন্তু শেষ হয়ে গেছে। মানে বাঙালির আর সেই জায়গা নেই, পিঠে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা না, পিঠ থেকেই গেছে 2 দশক। শিক্ষা ব্যবস্থা একদম তছনছ হয়ে গেছে। তো যে জাতির শিক্ষার মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হলো এই 2 দশক ধরে, সেই জাতি কি আর উঠে দাঁড়াতে পারবে? আমার তো মনে হয় না। এই জাতিকে উঠে দাঁড়াতে গেলে অনেক সংযত হতে হবে, ডিসিপ্লিনড হতে হবে। কোন দল সেই ডিসিপ্লিনড হয়ে রাজনীতিটা করবে? আমি জানি না আগামী দিনে টিএমসি যদি আবার সরকার গঠন করে, তারা কিভাবে ডিসিপ্লিন ওয়েতে রাজ্যটা চালাবে, বা বিজেপি বা বামফ্রন্ট তারাই বা কীভাবে চালাবে, এটা আমার জানা নেই। তবে আমার জানার আগ্রহটা আছে। যদি কেউ সেইভাবে করতে পারে, আমাদেরকে অবগত করাতে পারে যে হ্যাঁ আমরা হতে। আজকে দেখুন, এই যে প্রচার চলছে, একটা প্রচারও আপনারা দেখাতে পারবেন যে কোনো ডেভেলপমেন্টের কাজের ব্যাপারে কেউ কোনো কথা বলছে? শুধু ওর ঘাড়ে, সে তার ঘাড়ে, ওর নামে বদনাম, সে তার নামে কুৎসা, এই চলছে। যত জমি তত টাকা, রামকৃষ্ণদেবের বাণী আমরা নতুন শুনলাম। হ্যাঁ, যত জমি তত টাকা, আমরা এই শাসক দলের আমলেই জানতে পেরেছি। জমি ধরেছে, টাকা করেছে, জমি ধরেছে, টাকা করেছে, জমি ধরেছে, জমি ভয় দেখিয়ে নিয়েছে, যা খুশি করেছে। আমরা কিন্তু সমস্ত কিছু সংবাদ মাধ্যমের দ্বারাই জানতে পেরেছি। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে যদি যে দল, আমি বামপন্থীদেরও বলবো, বিজেপিকেও বলবো, সাধারণ মানুষকে আশ্বস্ত করতে কে পারছে যে হ্যাঁ আমরা এইভাবে সরকার চালাবো না, আমাদের সরকার চালানোর পদ্ধতিটা এইভাবে হবে? একটা দলকেও আমরা বলতে দেখি না যে হ্যাঁ আমরা স্বাস্থ্যের উন্নতি করব, শিক্ষার উন্নতি করব, পরিবেশের উন্নতি করব। আজকে পশ্চিমবাংলায় 46, 47, 48 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে। কোনো রাজনৈতিক দল কি সরকার, কারো কি হেলদোল আছে যে বৃক্ষ লাগানো দরকার?
বৃক্ষ লাগানো দরকার। প্রত্যেকটা মানুষকে বলা উচিত এবং এইভাবে বলা উচিত যে, এবং তাদেরকে গাছের চারাও সাপ্লাই করা উচিত সরকারের, যে প্রত্যেকের বাড়িতে 2টো করে গাছ লাগাতে হবে। কিছু হয় না। আগে আমরা যখন ছোট ছিলাম বন মহোৎসব হতো, স্কুলে স্কুলে গাছের চারা দিয়ে আসতো বন দপ্তর। সেই চারাগুলি স্টুডেন্টরা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা নিয়ে গিয়ে বিভিন্ন প্রান্তে রাস্তাঘাটে ধারে ধারে লাগাতাম। সেটা কিন্তু বামফ্রন্টের আমলে ছিল, কিন্তু এই সরকারের আমলে বন মহোৎসব এটাই চলে গেছে। শুধু ফটো সেশন করার জন্য নেতা মন্ত্রীরা একটা করে গাছ লাগায় ওই বন মহোৎসবের দিন, সেটাতে আমরা লাইক করি, সাবস্ক্রাইব করে দিই। যে যে দলে সেই দলের নেতা মন্ত্রীদের সাবস্ক্রাইব করে। লজ্জা লাগে, লজ্জা লাগে। আমাদের ভাবা উচিত, আপনাদেরও ভাবা উচিত। এইভাবে ঘোলা জলে মাছ ধরতে দেওয়া, আমাদেরকে নো হাও করে রাখা, সবার ভাবা উচিত। আমি বলবো বাঙালি ভাবতে শিখুন, ভাবতে আপনাদেরকে হবেই। এই ভাবনার থেকেই কিন্তু আগামী প্রজন্ম সঠিক রাস্তায় যাবে। আজকে যদি আমরা ভাবনা ছেড়ে দিই, আজকে দেখুন 2 দিন আগে মুখ্যমন্ত্রী কলকাতার একটি সভাতে বললেন, আমার মুখ নিয়ে আর প্রচার করা যাবে না। সংবাদ মাধ্যমে দেখলাম সিম্বল নিয়ে প্রচার করতে হবে। কেন? এতদিন তো 42টা আসনে আমি প্রার্থী, 294টা আসনে আমি প্রার্থী, আমি সব জায়গায় প্রার্থী, এটা শুনতাম আমরা। বাংলার মেয়েকে চায়। তাহলে এখন হঠাৎ করে মুখটা সরিয়ে যাচ্ছে কেন? আমাদেরকে ঘোল খাওয়ানো না? এটা আমাদেরকে ঘোল খাওয়ানো কি না ভাবুন। যাই হোক, আমার কাছে মনে হয়, আমি প্রসঙ্গগুলি তুলে ধরি আপনাদের কাছে, কোনো দলকেই সেইভাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারবে, সাধারণ মানুষ আশ্বস্ত হবে যে হ্যাঁ ভোটটা তাকেই দিব, এই সরকারকেই দিব, বা এই দলটাকেই দিব, একেই দিব। সে টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে, বামপন্থীরা হতে পারে, কংগ্রেস হতে পারে, যে কোনো দল। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা এই 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 করব। আমি একটা ভিডিও করেছিলাম এর আগে, দেখে নেবেন আমার পোর্টালে গিয়ে। সেখানে ম্যানিফেস্টো বলে একটা করেছিলাম। ম্যানিফেস্টোটা কী জিনিস, খায় না মাথায় দেয়? আপনারা কেউ কোনো দিন দেখেছেন বা তার সম্বন্ধে জানতে পেরেছেন যে ম্যানিফেস্টো এইভাবে হয়? এটা ম্যানিফেস্টো বলে, এটার মধ্যে এই লেখা আছে সরকার কী কী করবে না করবে। আর যদি লেখা থাকে, ম্যানিফেস্টো ধরে ধরে কাজ নেতাদের কাছ থেকে আদায় করার দায়িত্ব আমাদের হওয়া উচিত। আমরা কি পারি? আমরা করি না। আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আমার ছেলের একটা চাকরি হয়ে গেল, আমার মেয়ের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল, আমার অমুকের বউয়ের একটা ব্যবসার ব্যবস্থা হয়ে গেল, আমি নিজে সন্তুষ্ট হয়ে গেলাম, ব্যাস সন্তুষ্ট হয়ে গেলাম। কিন্তু এভাবে চলতে পারে না, এভাবে চলা যায় না। সার্বিক উন্নয়ন কোথায় হচ্ছে ভেবে দেখুন একটু। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।